নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই আয়োজনে আমরা বারবার বলি এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করি আমরা, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা ওপার থেকে এপারে আসেন। এই সেতু পারাপারের মধ্য দিয়েই আমরা প্রতিদিন প্রতি রাতে যে সম্পর্ক স্থাপন করি তাতে বিশ্বাস করি এবং বারবার জোর দিয়ে বলার চেষ্টা করি আগামীকালকের সকাল আরেকটু ভালো হবে, সতেজ হবে, সুন্দর হবে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আমরা সকলে হয়তোবা দূর থেকে উপভোগ করেছি বহুবার। আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে আমরা সকলেই ইন্টারেস্টেড আমাদের মতো করে, কিন্তু এই বিষয়টির গভীরতা সম্পর্কে হয়তোবা ততটা জানি না। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে নিয়ম ভাঙার নায়িকা নিজেই হাজির। আমরা বারবার বলেছি এই স্টুডিওতে এমন মানুষজনদেরই আমরা আমন্ত্রণ জানাই যারা তাঁদের মতো করে এই সমাজের বুকে ছাপ রেখেছেন। আমাদের আজকের অতিথি শ্রদ্ধেয়া নন্দিনী ভৌমিক মহোদয়, আপনাকে স্বাগত জানাই PB24 এর পর্দায়। আপনি পুরোহিত শব্দটাকে অন্যভাবে প্রচার করেছেন বাংলার বুকে, এবং প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো, মানে আজকে নিছক আড্ডা মারবো আপনার সঙ্গে, আমরা প্রথমেই জানতে চাইবো যে এই যে আপনি মানে দা ইউ, এর মধ্যেও তো একটা কোথাও নিয়ম শব্দটা খেলা করে আপনার মধ্যে, যে নিয়ম এই শব্দটা নিয়ে আপনি নিশ্চয়ই ভাবেন বা চিন্তা করেন। ব্যক্তি আপনার কাছে, আমি যদি আপনার এই সংগঠন বা আপনার দল এই শব্দগুলোকে একপাশে ছেড়ে দিয়ে বলি যে নন্দিনী দেবীর কাছে নিয়ম শব্দটার মানে কি, তিনি কি বলবেন? প্রথমে শুভ্র রাত্রিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথা বলার সুযোগগুলো তো পাওয়া খুব সৌভাগ্যের বলে আমি মনে করি। নিয়ম তো খুব একটা বড় কনসেপ্ট। বিশ্ব ব্রহ্মাণ্ড একটা অদ্ভুত নিয়মে চলছে, যে নিয়মটা যে কি করে সৃষ্টি হলো সেটা কিন্তু মানুষ এত বিজ্ঞানের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে এতটা উন্নয়ন করার পরেও খুব একটা এর কারণটা তলিয়ে বুঝতে পারছে না। কোন নিয়মে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কোন নিয়মে খাদ্যবস্তু হজম করছি, কোন নিয়মে আমরা কিরকম বেঁচে ঘুরে বেড়াচ্ছি, হাসছি, খেলছি, গল্প করছি, আজকে এসে কথা বলছি। নিয়ম, নিয়মটা খুব খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, এবং সেই নিয়মটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে যে, সেই জীবনে সফল হবে। সত্যের নিয়মে চলতে হবে। আপনি সফল? আমার এই কাজটা, আমার বলবো না, আমাদের এই কাজটি খুব কঠিন কাজ। তো সংস্কৃত সাহিত্যের সাধনা করতে করতে আমাদের মনে হয়েছিল যে এই পথ চলতে চলতে শুধু নিজেরা ভাবছি, নিজেরা কথা বলছি, নিজেরা আলোচনা করছি, তাতে তৃপ্তি বোধ করছি, এটা বোধহয় যথেষ্ট নয়। এই ভাবনাটা মানুষের মধ্যে একটু যদি আগুনের আঁচটা ধরিয়ে দেওয়া যায়, ইন্ধন কিন্তু সকলের মধ্যে আছে, এই আগুনের আঁচটি যদি একটু ধরিয়ে দেওয়া যায় তাহলে আগুনটা একটু জ্বলুক না, ধিক ধিক করে জ্বলুক, আরো 10-20টা বছর পরে দাও দাও করে জ্বলবে, দাবানল হবে, তখন কিন্তু সেটা সফল হবে। এখন সাফল্যের পথ ধরে আছি আমরা। বাহ, কি সুন্দর। এই যে আপনি মানে নিজে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজে পড়াতেন, এবং সেখান থেকে আপনি হঠাৎ করে একদিন ঠিক করলেন যে আমার পড়ার কিছু বিষয় বাকি থেকে আছে, আমার সেগুলো পড়তে হবে এবং আমি চাকরি ছেড়ে দেব। আপনি চাকরি ছেড়ে দিলেন অনায়াসে। মানে আমি যদি আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর কথা ভাবি, মায়েরা, দিদিরা, ওনারা যখন চাকরি করেন আমরা ভাবি যে পরিবারে আরেকটু জোর এলো, মানে পরিবারটি একটু অন্যরকম হলো, আর একটু শক্ত হলো। সেই জায়গায় আপনি যখন নিজে কোট আনকোট মহিলা হয়ে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নিতে পারেন একটি সামাজিক আন্দোলনকে মাথায় রেখে, বই পড়তে হবে যে যুক্তিটি আপনি নিয়মিতভাবে বলেন বিভিন্ন সাক্ষাৎকারে, আমার মনে হয় সেটাও কোথাও গিয়ে একটু পোশাকি। এই যে একটি অসম্ভব রকমের, পোশাকি নয় না আমি এটা আমার জীবন, আমি এই জন্য বলছি পোশাকি, যে আপনি তো বেরিয়ে এসে শুধু বই পড়লেন না, বই পড়ার মধ্যে নিজেকে আটকে রাখলেন না, আপনি বৃহত্তর একটি সামাজিক আন্দোলনে নিজেকে জড়িয়ে ফেললেন। ওটা ওটা দাঁড়িয়ে আছে পড়ার উপরে।
প্রচুর পড়তে হয় জানেন তো। শুধু আমি এই ডটটাই কানেক্ট করতে চাইছি যে আপনি চাকরি ছাড়ার এই সিদ্ধান্তটা কি এই বৃহত্তর আন্দোলনকে মাথায় রেখেই নিয়েছিলেন? একটা সত্যি কথা বলবো, হ্যাঁ। সামনে খুব বড় ফোকাস শুভমস্তু কোনোদিন রাখেনি। শুভমস্তু একটু একটু করে পথটা নিজের হাতে তৈরি করতে করতে এগিয়েছে। একেবারে বনপথে যেখানে ঘাস জমি আছে সেইখানে আমরা একটু একটু করে নুড়ি পাথর দিয়ে দিয়ে পথ তৈরি করেছি। তারপরে চলতে চলতে দেখছি ওমা ঘাস নেই, বেশ একটা পথ দেখতে পাচ্ছি, ঘাস গজাচ্ছে না। তারপরে দেখছি ওমা আস্তে আস্তে মেঠো পথটা আস্তে আস্তে চওড়া হচ্ছে। এখন দেখছি একটু পিচের রাস্তাও হচ্ছে। সব সময় যে খুব বড় লক্ষ্য সামনে আছে তা কিন্তু নয়। যদি সততার সাথে, নিষ্ঠার সাথে, প্রচন্ড ভালোবাসার সাথে, প্যাশন বলতে ইংলিশে আমরা যা বুঝি, সেইটার সাথে কাজটা যদি করা যায়, বোধহয় পথ আপনি নিয়ে চলে, হাত ধরে নিয়ে চলে, পথই আমাদের নিয়ে চলেছে এখনো। আপনার মেয়েবেলা সম্পর্কে একটু বলবেন, আপনার নিজের নিশ্চয়ই, মেয়েবেলা? সেটা খুব ইন্টারেস্টিং। আমার ঠাকুমা, যিনি শেক্সপিয়ার কিডস পড়তেন। আমার সমস্ত ইংলিশ লিটারেচার আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, ছোটবেলা থেকেও বড়বেলাতেও। মানে কোন বয়সে গিয়ে আমি কোন নভেলটা পড়বো সেটা নির্বাচন করে দিতেন আমার ঠাকুমা, জ্যোতিপ্রভা দেবী। কিন্তু আমার সিলেবাস ভিত্তিক যে পড়াশোনা সেটার দায়িত্ব ছিলেন বাবা। আর আমার সাংস্কৃতিক যে আমার মনের মধ্যে কালচারাল ডেভেলপমেন্ট বলতে আমরা যা বুঝি, সেটা সম্পূর্ণ দায়িত্বে ছিলেন আমার মা। মা এখনো আমাকে এই কথা বলেন যে শুধু পড়াশোনা করলে মানুষ বোকা হয়ে যায়। সবসময় কবিতা লিখবি, কবিতা পড়বি, গান করবি, নাচ করবি, অভিনয় করবি, আবৃত্তি করবি, আঁকবি, সেলাই করবি, রান্না করবি। এগুলো না করে শুধু পড়াশোনা করলে তো খুব মুশকিল। আর বাবা বলতেন, না মামুনি, পড়াশোনাটা খুব মন দিয়ে করতে হবে, ওটাই আসল। আর ঠাকুমা বলতেন নভেল পড়তে হবে, শুধু সিলেবাসের পড়া পড়লে হবে না, তোমাকে সাহিত্য পড়তে হবে, না হলে তুমি মানুষ হতেই পারবে না। তুমি যদি আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি না পড়ো, বকুল কথা পর্যন্ত যদি না শেষ করো ট্রিলজিটা, তাহলে তুমি একটা মেয়ে হয়ে যে দেশে জন্মেছো, সেই দেশে একটা মেয়ে কি করে এই এত যুগ ধরে তার ডেভেলপমেন্ট কি করে হলো সেটা তো তোমায় জানতে হবে বাবা। তবে তো তুমি এই দেশের কন্যা, না হলে তুমি এই দেশের কন্যার মর্যাদা পাবে কি করে। এইভাবে বড় হয়েছে, এই আমার মেয়েবেলা। আপনার তখন মানে এই যে আপনার বন্ধুরা ছিল বা আপনার বান্ধবীরা ছিল, আপনার সই বা সখী যারা ছিল, তারা এই তো রুমা, আজকে দিয়ে দিলাম। তারা কিভাবে দেখতেন এই বিষয়গুলো? মানে না, তখন আমরা খুব ছোট। তখন আমরা একসাথে, আমরা কোনোদিনই খুব ওই যে বললাম ফোকাস নিয়ে আলোচনা করিনি। আমরা একসাথে বেড়ে উঠেছি, একটা খুব সুন্দর পরিমণ্ডলের মধ্যে বেড়ে উঠেছি। আমাদের স্কুল, তার শিক্ষিকারা, আমাদের কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক অধ্যাপিকারা, তাদের অসীম অসাধারণ গাইডেন্স, সেই বাতাবরণের মধ্যে আমরা বেড়ে উঠেছি। তাতে আমাদের মনের জানলাগুলো খুলে গেছে, আমরা সঠিক পথে এগোতে সাহস পেয়েছি, এইটুকু বলতে পারি। এবার সেই সাহসটা হাতিয়ার করে এক একজন এক এক দিকে এগিয়েছে। সেখানে আমি আর রুমা এই দিকটা এগোলাম। সেটা খুব একটা পরিকল্পনা করে এগিয়েছি তা কিন্তু নয়, ওই যে কাজটা হয়ে গেল, এখনো হচ্ছে, হয়নি। এই যে আপনি মানে এই যে আপনি এত সুন্দর করে বলেন জীবনের কথা, আপনি একটা বিষয়ে একটু আমাদের বলবেন যে আজকের সময়ে দাঁড়িয়ে মানে নন্দিনী ভৌমিক 2025 এবং ফেসবুক, ইউটিউব ইত্যাদি যখন দেখেন নিয়মিতভাবে, এই যে আপনি আপনার মেয়েবেলার কথা বলছেন, মেধা, মনন, সাংস্কৃতিক ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে কথা বলছেন, আজকে যখন আমরা প্রত্যেকেই ফেসবুকে কবি, প্রত্যেকেই লেখক, সাহিত্যিক এবং নিয়মিতভাবে সামাজিক আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে সকাল বিকেল জ্ঞান আওড়াচ্ছি, আপনার কি কোথাও মনে হয় যে দেয়ার ইজ এ হিউজ ক্ল্যাশ, মানে কোথাও একটা হচ্ছে বা এরকম একটা
মেধা, নিম্ন মেধা, মধ্য মেধা, এই বিষয়গুলো কি আপনাকে ভাবায় না? আপনি মনে করেন যে ঠিক সময়েই আছি আমরা, যা হচ্ছে সব ঠিক হচ্ছে? তা কখনো হয়? কেউই সেটা মনে একটু করে বলুন না, না। কেউই সেটা মনে করে না। আমি 34 বছর ধরে অধ্যাপনা করেছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও আমি আংশিক গেস্ট ফ্যাকাল্টি হয়ে অনেকদিন সংস্কৃত বিভাগে পড়িয়েছি। কোভিড এর সময় ছেড়ে দিলেন? আমার ছাত্রছাত্রীদের মুখে যদি দেখতে না পাই, চোখের ভাষায় যদি বুঝতে না পারি, আমার কথাগুলোতে ওদের চোখে যে রিয়াকশনটা হচ্ছে সেটা যদি আমি দেখতে না পাই, আমি ওইভাবে পড়াতে পারবো না। ওভাবে কোনোদিন পড়াইনি। কারণ হীরালাল কলেজে আমার যখন চাকরি হলো, তখন আমি কিন্তু অন্যদিকে চলে গেলাম। বলুন বলুন। যখন চাকরি হলো, তখন আমার বাড়িতে বেশ একটা শোকের ছায়া। প্রথম কথা, বালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর, এই যে কমিউট করার ব্যাপারটা ডেইলি, মোটামুটি 4 ঘন্টা রাস্তায়, সেটা কি সম্ভব বাড়িতে বাচ্চা কাচ্চা ফেলে? সেটা তো একটা সমস্যা বটে। বিশেষ করে আমাদের জেনারেশনে সব মেয়েরা তো তখনও বেরোতে অভ্যস্ত হয়নি। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে একটা মারাত্মক চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে ছোট্টবেলা থেকে আমি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে অভ্যস্ত হয়ে গেছি। সেইখানে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজে, যেখানে অনেকে সংস্কৃত পড়তে আসে, তারা ফার্স্ট জেনারেশন লার্নার্স। মাকে রান্নাঘরে সাহায্য করে, বাড়ির সমস্ত কাজকর্ম করে ক্লান্ত মেয়েটি কলেজে আসছে একটু ক্লাস করার জন্য। সেখানে তাকে আমি প্রথম জিনিসটা যেটা আমাকে করতে হলো, সেটা হচ্ছে ইংরেজিটা আমার মাথা থেকে সরিয়ে দিয়ে পুরোটা বাংলায়, তার মাতৃভাষায় তাকে বোঝানো আমি কি বলতে চাইছি, বন্ধুত্ব পাতানো। এই করতে করতে আমার ছাত্রীরা আমার অন্তরের অন্তঃস্থলের মানুষ হয়ে বসত করতে শুরু করলো, কবে আমার অজান্তে। প্রথমে তো তারা আমার বন্ধু হলো, কারণ আমি তাদের থেকে খুব একটা বেশি বড় ছিলাম না তখন। ক্রমশ আস্তে আস্তে আমার বয়স বাড়তে লাগলো, আমার ছাত্রীরা আমার সন্তান সম হলো। তো এই যে চ্যালেঞ্জটা, তাতে কিন্তু আমাকে অনেক কিছু শেখালো, আমি অনেক শিখলাম। প্রথম কথা, মাতৃভাষার যে মর্যাদা, মাতৃভাষার যে সৌন্দর্য, নতুন করে বাংলাকে কালটিভেট করা, আরো বেশি বেশি করে বাংলা বোঝা, যারা খুব ভালো বাংলায় বলেন তাদের কথা শোনা, কি সুন্দর ভাষা প্রয়োগ করেন যারা, তাদের কথা নিয়মিত শোনা। খুব চর্চা করেছি, খুব আনন্দ করে চর্চা করেছি। তাতে কিন্তু আমি নিজে অনেক শিখেছি, আমি নিজে অনেক পূর্ণ হয়েছি, অনেক ঋদ্ধ হয়েছি। আমার ছাত্রীরা আমাকে এসব শিখিয়েছে। তাই মেধা এবং নিম্ন মেধার জায়গাটি নিয়ে বলছিলেন। সব সময় যে বলবো একজন অধ্যাপকের কাছে সে সব সময় তার ছাত্রছাত্রীর মধ্যে মেধা খোঁজে, সেটা কিন্তু নয়। ক্লাসে কি ফার্স্ট হতেই হবে আমার তা মনে হয় না, কিন্তু তার বেসিক গুণগুলো, এর থেকেই আমি বৃহত্তর সমাজের ক্ষেত্রেও আসব। মানুষের যে বেসিক মূল্যবোধ, সেই জায়গাগুলো যদি খুব দৃঢ় হয়, সে যদি খুব পরিষ্কার হয়, তাহলে কিন্তু সে মানুষ হয়ে কিছু না কিছু একটা সফলভাবে করতে পারবে এবং কোনো অন্যায় প্রতিবাদ করার সৎসাহস সে পাবে। আজকালকার দিনে এইটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, ভীষণ সমস্যা। মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে, অনেকে প্রতিবাদ করতে চাইছেও না। এখানে নিম্ন মেধা বা উচ্চ মেধাটা ফ্যাক্টর নয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে প্রচুর ডিগ্রিধারী তথাকথিত এডুকেটেড মানুষ, তারা কিন্তু মনুষ্যত্বের দিক থেকে অনেক নিম্নমানের। আর অনেক মানুষ আছেন যাদের আমি চিনি, যারা ডিগ্রি নেই কিন্তু তারা মনুষ্যত্বের দিক থেকে অনেক উচ্চমানের,
তাদের মধ্যে অনেক বেশি দৃঢ়তা আছে, সত্যি কথা বলার সৎসাহস আছে। আজকালকার দিনে সত্যি কথা বলার সৎসাহস দেখিয়ে অনেক সময় মানুষ ভুল করে ফেলছে বটে। এই যে আপনার জার্নিটা, মানে এই যে আপনি দীর্ঘদিন ধরে 10, 12, 14, 15 বছর যাই হোক সময়সীমা, এই যে আপনি একটা অন্য ধারাকে ধারণ করেছেন। আপনি মিডিয়া বলছে যে মহিলা পুরোহিত, কেউ কেউ বলছেন নিয়ম ভাঙার নায়িকা, কেউ কেউ বলছেন আপনি অনন্যা, কেউ কেউ বলছেন যে আপনি এগুলো শুধুই লোক দেখানোর জন্য করেন। নানাভাবে নানা মানুষ আপনার এই কাজকে বর্ণনা করতেই পারেন, কিন্তু এই প্রসেসটা আপনি যে এতদিন ধরে একটা লড়াই, একটা স্বপ্ন এবং নিজের মতো করে বীজ রোপণ করছেন জায়গায় জায়গায় গিয়ে, যেটা করতে হবে। আপনি তো কোথাও গিয়ে শুধুই মন্ত্রোচ্চারণ করে চলে আসেন তা নয়, আপনি লোকের সঙ্গে কথা বলেন, আপনার মুভমেন্টটা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন, আপনার বক্তব্যগুলো তুলে ধরেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি কি আমাদের একটু বলবেন যে হাউ হাউ মানে টাফ দি ফাইট ওয়াজ, মানে কিভাবে আপনি এটা হ্যান্ডেল করেছেন? দেখুন, প্রথমে তো কেউ বা আপনি যদি শুরু ওইটা দিয়ে করেন যে প্রথম অনুষ্ঠান আপনার কোথায় ছিল, কিভাবে ছিল? প্রথম অনুষ্ঠানটা ঠিক ওইভাবে বলে লাভ হবে না। যখন থেকে মুভমেন্টটা শুরু হতে লাগলো, মানে আমি দুটি পরিবার তাদের ছেলে মেয়ের বিয়ে দিতে চাইছে, কিন্তু আমার কাছ থেকে বুঝতে চাইছে ব্যাপারটা কি। তখন আমার বাড়িতে তাদের ডাকতাম, ডেকে ঘন্টার পর ঘন্টা তাদের আমি কাউন্সেলিং করতাম, বোঝাতাম। কারণ আমি তো কোনো চেনা মানুষ নই তখন যে কোথাও একটা গিয়ে কোনো প্ল্যাটফর্মে গিয়ে আমি এই কথাটা বলতে পারবো এখন যেরকম বলতে পারছি। তখন তো আমাকে কেউ ডাকবে না। কেন ডাকবে? কারণ বেশিরভাগ মানুষই বলবে যে ও কোনো মানেই হয় না, ওটা কোনো পুজোই নয়, ওটা কোনো বিয়েই নয়, ওটা কোনো শ্রাদ্ধই নয়। এইটা ছিল ফার্স্ট রিয়াকশন, যে ওটা কোনো শ্রাদ্ধই নয়, ওটা কোনো বিয়েই নয়, ওটা গিমিক। কারণ ব্যাকগ্রাউন্ডে আমি সবসময় বলেছি আমি বাংলা থিয়েটার কর্মী, তো আমি প্রায় 25-30 বছর ধরে থিয়েটার করি। তো এই থিয়েটার যে মানুষকে কত কিছু শেখায়, মানুষের সাথে সম্পর্ক, মানুষের মননের সাথে সম্পর্ক, মানুষের মননের সাথে যে কানেকশন, সেই কানেকশনটা করতে থিয়েটার শেখায়। থিয়েটার করি বলে আমি ভালো অধ্যাপনা করতে পেরেছি, থিয়েটার করি বলে আমি ভালো পৌরোহিত্য করতে পেরেছি। এবং সেটাই শুভমস্তুর প্রতিটি মেয়েদের আমি বলি যে মনে করো রোজ তোমরা নতুন একটা পারফরমেন্স করবে। আজকে একই স্ক্রিপ্ট, আমরা তো একই স্ক্রিপ্টে নাটক করি রোজ, কিন্তু যেই থার্ড বেলটি পড়ে সেদিনের নাটকটা কিন্তু একটা অন্য ম্যাজিক ক্রিয়েট করে। যারা নিয়মিত দর্শক তারা কম্পেয়ার করতে পারেন, তুলনা করতে পারেন যে সেদিনের শো থেকে আজকের শোটা কিন্তু একটু তফাৎ হলো। সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। আজকে আরেকটু কিছু আবিষ্কার করব ওই একই স্ক্রিপ্টের মধ্যে থেকে। কেন? এটা মানুষের সাথে মানুষের কানেক্ট করা, মানুষের মননের সাথে। যে চোখগুলো খুব নিবিড়ভাবে, খুব অ্যাটেনশন দিয়ে আমাদের কথা শুনছে, তাদের কাছে ভালো মতো পৌঁছে দেওয়া অর্থটা যেটা আমরা বলতে চাইছি, সেটা খুব ইম্পর্টেন্ট। এই যে আপনি গিমিক শব্দটা বললেন, মানে আপনার ইফ ইউ অ্যালাউ মি, আমি যদি বলি যে আমাদের আদি কাল ধরে বিয়ের তো একটি নিয়ম আছে, এবং আগুনকে সাক্ষী রেখে কেউ না কেউ কোথাও না কোথাও হাজারোবার বলেছেন যে যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তম। এই যে বিষয়টি, মানে তাহলে কি এটা বিয়ে নয়? বা এই যে আমি কোথায় তফাৎ করলাম? তফাৎ নয়, আমি এটাই জানতে চাইছি যে এই যে আপনি আলাদা করে বিয়ের জন্য কাউন্সেলিং করছেন তাদেরকে, যে এই বিয়েটা নয়, এইভাবেও বিয়ে করা যায়। এবার সেই ভাবটা কি সেটা একটু বলি, তাহলে আর এই প্রশ্নগুলো থাকবে না। আচ্ছা, তাহলে আমাকে একটু বোঝাতে হবে যে প্রথাগত আমরা যেটা দেখতে অভ্যস্ত সেইটা কি। সেটা আমাদের সেই পুরনো যুগ থেকে চলে আসছে। কোন যুগ থেকে চলে আসছে? যে যুগে বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে হতো, তার খেলার বয়সে তার বিয়ে হতো, তার ফ্রক পরার বয়সে তার বিয়ে হতো। একটা কথাই আছে, ওট ছুরি তোর বিয়ে, এরকম একটা প্রবাদ বাক্য আছে। সত্যি তাই হতো, কারণ সে যার বিয়ে হচ্ছে সে বিয়ের কনসেপ্ট জানে না। এবার কি হলো, সে উচ্চতায় কিন্তু খুব ছোট্ট, সে মালা বদল করবে, তো 7 পাক ঘুরিয়ে তাকে মালা বদল করতে হবে তার বরের সাথে। তার বরের উচ্চতা কিন্তু বড়, কারণ তার বর টিনেজার।
মেয়েটি বাচ্চা, তখন তাকে পিঁড়িতে তোলা হলো, ম্যাচ করা হলো, হাইটটা করে মালা বদল করানো হলো। সেই যুগ থেকে আমাদের এই বিয়ের পদ্ধতিটি এসেছে, এখন আমরা যেটা দেখতে পাই। তাহলে কি হচ্ছে, এই মেয়েটি প্রথম কথা বাচ্চা, দ্বিতীয় কথা সে বিয়ে কি বোঝে না, তার শৈশবে আছে সে, তৃতীয় কথা হচ্ছে সে পড়াশোনা জানে না, সমাজ তাকে লেখাপড়া শেখায়নি, শেখাতে দেয়নি। তো তাই যদি হয় তাহলে সেই মেয়েটির মুখ দিয়ে কোনো মন্ত্র বা তাকে দিয়ে কোনো কাজ করানো তো সম্ভব নয়। আপনি খুব খেয়াল করে দেখবেন আমাদের প্রচলিত যে বিয়ের পদ্ধতি, সেখানে মেয়েটি বিশেষ কিছুই করছে না, তাকে দিয়ে করানো হচ্ছে। এইবার কাম টু দিস ইরা, এখনকার মেয়েরা কি, তারা আইটি প্রফেশনালস, দে আর ডক্টরস, দে আর ইঞ্জিনিয়ার্স, দে আর ভেরি হাইলি এডুকেটেড। তাহলে তারা কি করবে, ঠুটো জগন্নাথের মতো তাদের বরের পাশে বসে থাকবে, যা বলবে তাই করবে? ওয়াই? দে উইল আস্ক কোয়েশ্চেনস। তারা জিজ্ঞেস করবে যে এটা অর্থ কি, এটা আমি কেন করব, আমাকে এক্সপ্লেন করে দাও। কিন্তু আমাদের প্রচলিত পদ্ধতিতে কোনো ব্যাখ্যা থাকে না, কিন্তু দীর্ঘ একটা প্রসেস থাকে, যেখানে যারা অতিথিবৃন্দ তারা আর যাই করুন বসে বিয়ে দেখেন না, তারা মালাবদলটা দেখে নেন, খুব সেলফি তোলা হয় এবং প্রচুর ভিডিও হয়, এবং তারপর সিঁদুর পরানোর সময় তারা চলে আসেন। লজ্জা বস্ত্র শব্দটা কেন তৈরি হবে? তার মানে এতক্ষণ ধরে যে মেয়েটির মুখ সবাই দেখতে পাচ্ছিল বিয়ের আসরে, যে মুহূর্তে সিঁদুর তার কপালে উঠলো, সঙ্গে সঙ্গে তার ঘোমটা দিয়ে তাকে সমাজ বলে দিল, ফ্রম নাও অন ইউ হ্যাভ টু বি শাই মাই ডিয়ার গার্ল। তার কারণ পরপুরুষ যাতে তার মুখ আর কোনোদিন না দেখতে পায়। সেই শাড়িটির নামই হয়ে গেল লজ্জাবস্ত্র। কেন আমরা এখন লজ্জাবস্ত্র দেব বলুন তো? আমি কিচ্ছু বদলাইনি, সব রেখেছি, শুধু মেয়েটিকে সমান মর্যাদা দিয়েছি বিয়েতে। She will participate equally with her husband in each and every ritual except কন্যাদান, ওটাকে বাদ দিয়ে দিয়েছি। আর যদি কেউ বলেন যে কন্যাদান করতে হবে, তখন আপনি কি বলেন? তাহলে অন্য কোনো পুরোহিত নিয়োগ করুন, আমাদের দ্বারা হবে না। এই জায়গাটা নো কম্প্রোমাইজ। এবারে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, প্রথমে বাংলা দিয়ে হলো, তারপরে ইংলিশ ইন্ট্রোডিউসড হলো, এখন হিন্দি ইন্ট্রোডিউসড হয়েছে। মানে এখন প্রচুর বিয়ে আমাদের দিতে হয় যেখানে কোনো পক্ষই বাঙালি নয়, তারা বলেন যে আমাদের যে একটু হিন্দি হলে ভালো হয়, হিন্দি আর ইংলিশ। ঠিক আছে, তাই হবে। এটা এখন নেশন ওয়াইড আমাদের একটা অদ্ভুত জনপ্লাবন বলা যেতে পারে চলছে। সারা ভারতবর্ষ তো ট্রাভেল করি, কয়েক বছর হলো বিদেশেও যেতে হচ্ছে মাঝে মধ্যেই বিয়ে দিতে। এই যে বিয়ের টোটাল ব্যাপারটার মধ্যে আপনাদের উপস্থাপনা, সেখানে আপনার সবচেয়ে প্রিয় যে শব্দগুলো আপনি উচ্চারণ করেন সেটা কোনটা, একটু শোনাবেন আমাদের? দ্য ফিলসফি বিহাইন্ড ওয়েডিং। বিয়ে হচ্ছে একটা দর্শন, এমন একটা ফিলসফি যেটা সঠিকভাবে ওই একটি ঘন্টার মধ্যে আয়ত্ত করতে পারলে, খুব মনোনিবেশ করে সেটা যদি কেউ অনুভব করে এই বর এবং কন্যা, তাহলে ওই দর্শন, ওই জীবন দর্শনটা তাদের এমন শক্তি দেবে যে তাদের পুরো যে জার্নি সামনে রয়েছে তাতে তো অনেক বাধা আসবে। মনুষ্য জীবন মানেই তো বাধা, হার্ডলস আফটার হার্ডলস। তো যখন তারা বলবে যে তোমার সুখ আমার হোক, তোমার দুঃখ আমার হোক, একই লক্ষ্যে জেগে থাকুক আমাদের চেতনা, এই কথাগুলো কোন পুরোহিত বলবে বলুন তো? খুব সুন্দর, খুব সুন্দর। অনেক ভেবে চিন্তে বাংলাগুলোকে তৈরি করা। ঠিক, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে আপনি একটা জায়গায় বলছেন যে এখনো আমাদের এই দেশ, আমাদের সমাজ পিরিয়ড নিয়ে কথা বলতে লজ্জা পায়, বা মেয়েরাই নিয়ে প্রকাশ্যে কথা এখনো বলে না, এবং আমি বলি যে এটা সেলিব্রেশন অফ উইমেনহুড। এই যে আপনি, মানে যে আপনি প্রকাশ্যে
মানুষের চেতনাকে জাগরণ করার জন্য বা মানুষকে একটু নাড়া দেওয়ার জন্য নাড়াভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে যেগুলো নিয়ে কথা বলতে হয় বা জায়গায় জায়গায় গিয়ে শিক্ষিত মানুষের ভিড়েও এই কথাগুলো কোথাও না কোথাও উচ্চারণ করতে হয়, এতে কি আপনার ব্যক্তিগতভাবে কোথাও কষ্ট হয় না? আপনি মনে করেন যে এটাই আমার কাজ, এটা আমার কর্তব্য, এটা আমার কর্তব্য। কারণ মানুষ কিন্তু শুনতে চায়, মানুষ সাহস পায় না। একটি কলেজে ফ্রেশার্সরা যখন এসেছে তাতে কয়েকজনকে ডাকা হয়েছিল, তার মধ্যে আমি ছিলাম একটু বক্তব্য রাখার জন্য, যে নতুন ছেলে মেয়েরা যারা ফার্স্ট ইয়ারে ঢুকলো তাদের কিছুটা কাউন্সেলিং এর জন্য। তো সেখানে আমি এই প্রসঙ্গ তুলেছিলাম স্বাভাবিকভাবেই, কারণ বাঞ্চ অফ ইয়াং পিপল তারা রয়েছে, প্রত্যেকে 18 বছর বয়স। তখন একটি মেয়ে উঠে দাঁড়িয়ে আমাকে যে প্রশ্ন করেছিল, আমার উত্তর দিতে একটু সময় লেগেছিল। আমি মেনস্ট্রুয়েশন নিয়ে কথা বলেছিলাম, ভারতের প্রাচীন ঐতিহ্যর যে অসাধারণ দিকগুলো সেইগুলো নিয়ে কথা বলেছিলাম, যে গুরুজনদের শ্রদ্ধা করা, সত্যি কথা বলা, এবং মাসের ওই 3-4 দিন ঠাকুর ঘরে অবশ্যই যাবে, তাতে তোমাদের কোনো রকম পাপ হবে না। এই পাপ বোধ মানুষকে একদম শেষ করে দিচ্ছে। দ্য কনসেপ্ট অফ সিন, দ্য কনসেপ্ট অফ পিওরিটি, এইগুলো আমাদের নতুন করে ভাবতে হবে, এইগুলোর ডেনোটেশন কনোটেশন চেঞ্জ করতে হবে। ওই মেয়েটি তখন আমাকে বলল যে ম্যাডাম সব বুঝলাম, আমিও আপনার সাথে সহমত। একটা 18 বছরের মেয়ে তখন বলছে, কিন্তু আমার বাড়িতে আমার গুরুজনেরা ঠিক এর বিপরীত আচরণ করেন। তাদের মন উদার নয় একটুও। তারা কিন্তু অনেক উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ, কিন্তু তারা শোনেন না। এবং আমি যখন তর্ক করি তখন আমার উপর অত্যাচার হয়। আমি এরকম গুরুজনদের কি করে শ্রদ্ধা করব? আপনি যে বললেন গুরুজনদের শ্রদ্ধা করতে, আমি পারছি না। কোথাও কি আপনি নন্দিনীর ছায়া দেখেছেন? একদম। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, মেয়েটিকে ধৈর্য শেখালাম, মেয়েটিকে দৃঢ়তা শেখালাম, কিন্তু নিজের জায়গায় অনড় হতে শেখালাম। কারণ আমি মিথ্যে কথা বললে, আমি মানুষকে ঠকালে তখনই কিন্তু পাপ হবে। আমি ঠাকুর ঘরে গেলে আমার পিরিয়ডসের সময় তখন পাপ হবে না। কারণ আমরা মানুষ, ভারতের মানুষ, বাংলার মানুষ, আমরা সবসময় দেখেছি আমরা পুজোটাকে ঠাকুর ঘরে নিয়ে ঢোকাই। পুজো ঠাকুর ঘরে নয়, ঈশ্বর শুধু ঠাকুর ঘরে নেই। প্রথম কথা, উনি আমাদের ভিতরে রয়েছেন, ঈশ্বর আমাদের মধ্যে রয়েছেন, এটা আমরা পুরোহিতরা খুব ভালো করে জানি। যখন আমরা প্রাণ প্রতিষ্ঠা বা চক্ষুর দান করি, তখন আমাদের ভেতর থেকে সেই ঐশ্বরিক শক্তি দিয়ে, না হলে একটা পুরোহিতের কি ক্ষমতা আছে দেবদেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা বা চক্ষুর দান করা? কি ক্ষমতা আছে? ভেতরে ঈশ্বর বাস করছেন। যখন ঘট বিসর্জন হচ্ছে, আমরা আবার বলি প্রবিশ মমান্তরম, আমার মধ্যে আবার চলে এসো তুমি। এতক্ষণ সেই ঐশ্বরিক শক্তি আমার ভেতর থেকে নিয়ে সামনে তোমাকে প্রতিষ্ঠা করেছিলাম, পুজো করলাম, আবার এবার তোমার পুজো সাঙ্গ হয়েছে, তুমি আবার আমার অন্তরে প্রবেশ করো। তাহলে আমার অন্তরে যদি তিনি থাকেন, তাহলে তো আমি সর্বসময়, মানে 24/7 আই এম পিওর। হাউ ক্যান আই বি ইমপিওর জাস্ট ফর 3 to 4 days a month? দ্যাটস রিডিকুলাস এই সোসাইটিতে এবং এই সময়। সরি। আমাদের আজকের এই আলোচনাতে আপনি এটাও আমাদেরকে একটু বলুন না, যে আপনার এই লম্বা জার্নিতে, মানে আপনি যখন থেকে মনে করেছেন সমাজ বদল করবেন, সেই জার্নিতে আপনি ভুলে যেতে চান, মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার কাজ করতে গিয়ে, নিশ্চয়ই তো আপনি এরকম অনেক কিছু ফেস করেছেন। বলবো কেন? তার একটা কথা না, ভুলে যেতে চান, মানে এই ঘটনাটি ভুলে যেতে চাই, এরকম কি ঘটেছে আপনার কাজে? সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার মানসিকতাটা একটু অন্য রকমের। কোন রকম
আঘাত, কোন রকম অপমান, বিদ্রূপ, এগুলো আমার মধ্যে ক্ষণস্থায়ী থাকে। তার থেকে শিক্ষা নিই আমি ভীষণভাবে শিক্ষা নিই। দুঃখ পাই, কিন্তু সেই দুঃখ থেকে আমি কিন্তু নিজেকে বের করে নিতে পারি। এটা ঈশ্বরের আশীর্বাদ বলতে পারবো অবশ্যই। কারণ চোখের সামনে ছোটবেলায় মানে আমার পৌরোহিত্যের ছোটবেলার কথা বলছি, দেখেছি আমি আর রুমা একটা বিয়ে দিয়ে উঠলাম, তারপরে প্রথাগত ব্রাহ্মণ পুরোহিত বসে আবার বিয়েটা দিলেন। মানে এর থেকে অপমানজনক কাজ খুব কম আছে। কিন্তু এটা আমাদের ফেস করতে হয়েছে। সেটা কেন করেছিলেন ওই বাড়ির ওনারা? মানে আমরা তো জানতাম না যে ওটা আবার হবে। মানে পাত্রপক্ষ আমাদের নিয়ে গেলেন, আমরা জানি আমরাই বিয়ে দেব, কিন্তু পাত্রীপক্ষ পছন্দ করেননি। এবার তাদের মধ্যে কি কথা হয়েছিল আমরা বলতে পারবো না, আমরা তখন খুব নতুন, মানে সবে সবে এই কাজটা করছি। আমরা উঠে এলাম, আমরা শুনতে পাচ্ছি যে বিয়ে হচ্ছে। পেছনে ফিরে তাকিয়ে দেখি খালি গায়ে নামাবলি পরে একজন পুরোহিত বসে গেছেন, আর ওই বেচারা বর বউ, ওদের কিন্তু বিয়ে হয়ে গেছে, মানে সিঁদুর তো পরিয়ে দিয়েছি, তার কাজটা হয়ে গেছে। তারা আবার বসলো, মানে মনে হলো যে আমরা যা যা খারাপ করেছি সেগুলোকে সব যেন মেরামত করার জন্য একজন পুরুষ ব্রাহ্মণের প্রয়োজন হয়েছিল। এরকম অপমান তো আমরা পেয়েছি। আবার অসামান্য প্রতিক্রিয়াও পেয়েছি অনেক পুরুষ ব্রাহ্মণ পুরোহিতের কাছ থেকে। তরুণ, বয়স্ক অনেকে মন দিয়ে আমাদের কাজ দেখেছেন, এবং বয়স্করা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন যে মা তোমরা কিন্তু এগিয়ে চলো, এইটা এই যুগে দরকার, আমরা পারলাম না, তোমরা এগিয়ে চলো, বোঝাও মানুষকে জিনিসটা কি। আপনি একটা জায়গায় বিয়েতেই আটকে আছেন, শুভমস্তু কিন্তু এত কাজ করে, কোনোটাই বলা হবে না, অসুবিধা নেই। আপনি একটা জায়গায় বলছেন যে মোরে আরো আরো দাও প্রাণ, এই যে আপনি প্রাণের কথা, আলোর কথা বারবার বলেন। অনুষ্ঠানগুলো বা আপনাদের এই সংগঠন দল নানা ধরনের কাজ করে, শ্রাদ্ধানুষ্ঠান করে, অন্নপ্রাশন করে, বা আরো নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে, এসব না হয় জানলাম, কিন্তু আমাদের যেটা বক্তব্য, আমরা আপনার কাছ থেকে আজকে একটু আপনাকে খুঁজতে চাইছি এই জন্যে যে আমরা নিয়মিতভাবে আপনাকে পাই না বা আপনার কথা শুনতে পাবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন রবীন্দ্রনাথকে ঘিরে থেকে বারবার করে তার কাছে গিয়েই তাকে ধরেই এই আয়োজনগুলোতে মেতে থাকেন, এটাও কি কোথাও ওই দর্শনের অঙ্গ হিসেবে আপনাদের বেছে নেয়া যে রবীন্দ্রনাথই আমাদের ভরসা? প্রথম কথা, রবীন্দ্রনাথ হচ্ছেন বেদ বিশেষজ্ঞ, ঋষি কবি। বৈদিক সাহিত্য পড়লে পূজা পর্বের গানগুলো আরো স্পষ্ট হয়ে আসে, বা পূজা পর্বের গানগুলো ভালো করে পড়লে বৈদিক সাহিত্যটা আরো স্পষ্ট হয়ে আসে, পরিপূরক, একদম বোঝা যায়। তো এইরকম একজন মানুষ, বাঙালি, বঙ্গ সন্তান, আমাদের মানে শতকোটি প্রণাম সেই চরণে। সেইটা কাজে লাগাবো না? আমাদের যে সম্পদ। আমরা শুরু করেছিলাম শুধু রবীন্দ্রনাথ দিয়ে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আমাদের প্রথম দুটি কাজ, শুভমস্তুর প্রথমটি বিয়ে, পরেরটি পারলৌকিক, এই প্রথম দুটি কাজ আমরা রবীন্দ্রনাথকেই আঁকড়ে ধরে করেছি। এখন কিন্তু তা নয়, এখন আমরা পঞ্চকবিকে আঁকড়ে ধরে কাজ করি। আমরা নজরুল নিই, নজরুলের প্রচুর গান আমরা গাই, মানে আমরা সন্ধি পুজো শুরু করি নজরুলের গান দিয়ে। আর রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রগীতি সব। এই যে আপনি বলছেন এত অবলীলায় যে কাজী নজরুল ইসলামের গান দিয়ে আমরা সন্ধি পুজোর কাজ শুরু করি, মানে কোথাও ভয় করে না আপনার? না না, একদম না। কেন করবে? ও মাগো, বলুন তো কজন নজরুলের মতো শ্যামা সঙ্গীত, রাধাকৃষ্ণ নিয়ে গান, হ্যাঁ, এলো এলো রে ওই রণরঙ্গিনী চণ্ডী, কি পাওয়ার গানটার মধ্যে। তখন আমি দেখবো নজরুলের ধর্ম কি, এটা তো পাপ, ওইটা পাপ, এই দেখাটা, এই বৈষম্যটা পাপ।
একজন কবি, তিনি মানব দরদী কবি, তিনি অমন একটা সৃষ্টি করেছেন, সেইটা গাইলে আমার মনে হয় আমি মন্ত্র বলছি। মন্ত্র বলার দরকার নেই, শুধু এই গানটাই হোক। শোক নয়, মৃত্যু উত্তরণের পথ, নন্দিনী ভৌমিক বলছেন, এবং শ্রাদ্ধানুষ্ঠানে এটাই আপনারা বলেন প্রধানত। একটু বুঝিয়ে দেবেন আমাদের কেন বলেন? আসলে যিনি চলে গেলেন তিনি তো চলে গেলেন, যারা রয়ে গেলেন তাদের জন্য শুভমস্তু ভাবে। পারলৌকিক কাজ যারা রয়ে গেল, পরিবারের মানুষজন, শোকাহত মানুষজন, শোকসন্তপ্ত মানুষজন, তারা সেই কাজটির সাথে নিবিড়ভাবে যুক্ত থাকেন এবং তাদের এমনভাবে নানান রকম বোঝানো হয়ে যায় যে এইটা দিতে হবে, ওইটা করতে হবে, এই দোষ হয়ে গেছে সেই দোষ কাটাতে হবে, এই করতে হবে। তারা মানে আর যাই হোক, তারা যিনি যে পরমাত্মীয় চলে গেছেন তার জন্য দুঃখ করার সময়টা খুব একটা তারা পান না। তারা দানের জিনিস জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ে। শুভমস্তুর মনে হয়েছে যে তাদের যদি একটু বোঝানো যায় যে মৃত্যুটা খুব সুন্দর জিনিস, ওটা আমাদের একটা উত্তরণের জায়গা। সেই কনসেপ্ট অফ ডেথ যেমন ভাবে বৈদিক সাহিত্যে বলা আছে, যেমন ভাবে রবি ঠাকুর বলে গেছেন, সেইটা যদি একটু তাদের বুঝিয়ে দিই, তারা মনে শান্তি পাবেন। ওইসব জিনিসপত্র জোগাড় করার থেকে তারা শান্তি পাবেন। আমরা শুধু বেদ, উপনিষদ, গীতা, নানান ঋষিদের কথা, বাণী, এই সমস্ত বলি, একটি হোম করি, তিল জল অর্পণ দেওয়া করা থাকে, একটু খাদ্যবস্তু নিবেদন করা থাকে, দ্যাটস অল। এবং মানুষজন এত শান্তি পান যে আমাদের বিয়েটা যেরকম জনপ্রিয়, আমাদের পারলৌকিক এবং বাৎসরিক অনুষ্ঠান ততোধিক জনপ্রিয়। প্রচুর ডাক আসে। আরেকটা কথা একটু বলি, মানে প্লিজ অ্যালাউ মি এগেইন, মানে ডোন্ট টেক ইট পার্সোনালি, বাট এই দেশের একজন সাধারণ খেটে খাওয়া মানুষ হিসেবে যদি আপনাকে এই প্রশ্ন করার সাহস জন্মায়, এই যে আপনারা যে কাজটি করেন, দলবল নিয়ে নানা জায়গায় যান, আপনাদের জন্য বিমান ভাড়া দিতে হয়, আপনাদেরকে কোথাও রাখতে হয়, সাম্মানিক দিতে হয়, এই দেশের এলিট ক্লাসের জন্যই কি আপনাদের এই স্বপ্ন বদল, নাকি সাধারণ খেটে খাওয়া মানুষ যারা গরিব মানুষ যদি এইরকম ভাবে স্বপ্ন দেখতে পারেন, তারা নন্দিনী ভৌমিকদের কিভাবে পাবেন? তারা তো পাবেন না আপনাদের। ফ্রি অফ চার্জ পাবেন। কি করে? প্রচুর করেছি। দেখুন, আমি শহরে বর্ন অ্যান্ড ব্রট আপ, খাস কলকাতার মানুষ। এখানে থেকেই আমার বিপ্লব শুরু হবে, এটা তো স্বাভাবিক। এবং সেই বিপ্লব, তো ওটা বিপ্লব হবে প্রথমে তো সেটা জানতাম না। আমার মনে হয়েছিল যে এটা বলা উচিত, তাই আমি বলছি। সেটা আস্তে আস্তে মানুষ বুঝতে পারলো, আস্তে আস্তে মানুষ সহমত প্রকাশ করলেন এবং মানুষ আমার সাথে পথ হাঁটতে লাগলেন। এখন তো এটা একটা ম্যারাথন ওয়াক হয়ে গেছে। তো সেই হাঁটাতে শহর দিয়ে শুরু হয়েছিল, নো ডাউট। পারিশ্রমিকটা কোনো ব্যাপার ছিল না, সামান্য, ন্যূনতম। কিন্তু হ্যাঁ, মেধা এবং একটা নতুন নতুন সৃষ্টির যে বলা যেতে পারে সম্মান, সেইটার জন্যে আমরা নিশ্চয়ই কিছু নিতাম। ক্রমশ দিন যেতে লাগলো, শহরের মানুষ বুঝতে পারলেন, ক্রমশ জনপ্রিয়তা ধীরে ধীরে আসতে লাগলো। চ্যানেল, নিউজ পেপার, বিভিন্ন ইন্টারভিউজ। এবার আমাদের কাজটা ছড়াতে লাগলো কলকাতার বাইরে, শহরতলি, মফস্বল, গ্রামেও। এবং সেখানে অনেক জায়গায় মানুষের সে সামর্থ্য থাকতো না। আমরা বিনা সম্মানিকে কাজ করেছি, বহু কাজ করেছি। শুরুতে তো তাই করতে হয়। বীজ রোপণ করবার সময় কেউ দর হাঁকায়? কখনো না। আর আমরা ঠিক দর হাঁকাই না, আমরা সেই মানসিকতার মানুষ নই। আমরা সমাজের জন্য কাজ করি। ওই যে বললাম,
শুভমস্তু একটি চ্যারিটেবল ট্রাস্ট তো বলুন না, আপনি কি বলতে চান বা আমরা আরো কি জানতে পারি? বছরে 3.5 থেকে 4 লক্ষ টাকার সমাজসেবার কাজ হয় আমাদের। মানে আমি জানি না কোন পুরোহিতের দল এই যে দলবল নিয়ে বিমানে করে যাওয়া, আমি জানি না কোন পুরোহিত তার দলবল নিয়ে 4 লক্ষ টাকার ডোনেশন দিয়ে সমাজ সেবা করে বলে, কিন্তু আমরা সেটা পেরেছি। এবং আমরা 4 থেকে যে 20 হয়েছি, এই 20 জনই কিন্তু আমরা এই সমাজ সেবায় বিশ্বাস করি। আমরা জানি যে আমরা সমাজ বদল করার জন্যই এই কাজটা করছি, টাকা রোজগারের জন্য নয়। আমাদের কেন বিমানে আনতে হয় জানেন? গতকাল, আজকে আমি আগরতলায় বসে আছি, গতকাল কলকাতায় একটি বিয়ে দিয়েছি, আজকে আগরতলায় বিয়ে দিয়েছি, কালকে কলকাতায় একটি বিয়ে আছে। হ্যাঁ, তো সুতরাং মানুষজনই এগিয়ে আসছেন। আরেকটা কথা আপনাকে খুব বলি, সেটা আমি খুব রিয়েলাইজ করেছি, আমরা শুধু বিপ্লব করছি না, এই যে বছরে অ্যাভারেজে 160 থেকে 70টা বিয়ে দিচ্ছে শুভমস্তু, এই 160 থেকে 70 জোড়া পরিবার এই বিপ্লবের অংশীদার। তাই তো, তারা ডাকছেন, তারা ডাকছেন বলে তো আমাদের এতটা আমরা আসতে পাচ্ছি, সারা ভারতবর্ষে ঘুরছি, পৃথিবীতে ঘুরছি, প্যারিসে গিয়ে বিয়ে দিচ্ছি, আমার মেয়েরা ইস্তানবুল যাচ্ছে কিছুদিন বাদে, দুবাইতে 2বার যাওয়া হয়ে গেল। এগুলো কেন হচ্ছে? সেই রকম আমরা প্রত্যন্ত এলাকাতেও যাচ্ছি, আমরা মেদিনীপুরের একেবারে গ্রামে গিয়ে বিয়ে দিয়ে আসছি, মধ্যমগ্রাম, বারাসাত, কোন্নগর, বৈদ্যবাটি এগুলো তো কিছুই নয়, এগুলো তো খুব স্বাভাবিক। আপনার যে একটি গবেষণার কাজ, মানে আপনি এশিয়াটিক সোসাইটির ব্যানারে পারফর্মিং আর্ট ইন রামায়ণ এন্ড মহাভারত একটি কাজ শুরু করেছিলেন, এটা নিয়ে একটু বলুন না, ভীষণ ইন্টারেস্টিং। পারফর্মিং আর্ট সবসময় আমার কাছে আমার একটা প্রিয় বিষয়। আমি তো ইন্ডোলজিস্ট, ভারত তত্ত্ব নিয়ে গবেষণাটাই আমার কাজ, এবং ভারত তত্ত্ব নিয়ে গবেষণা করা মানেই সেই সময়কার সংস্কৃত সাহিত্যকে বেস করে সেই সময়কার কালচারাল এভলিউশন, সেই সময়কার যে ইতিহাস, সেই সময়কার পোশাক, মানুষের চলন, সবকিছু আমাকে ভীষণ টানে। তাই আমার বহু রিসার্চ প্রজেক্টের পরে এই লেটেস্ট যেটা সবেমাত্র জমা পড়েছে, সেটা হচ্ছে পারফর্মিং আর্ট ইন রামায়ণ অ্যান্ড মহাভারত। আমার সঙ্গে প্রফেসর বিজয় গোস্বামীও আছেন, তিনিও আমার সঙ্গে কোলাবোরেশনে এই প্রজেক্টটি করেছেন। আমরা সবেমাত্র জমা দিয়েছি। মানে কি আমরা পাবো এর থেকে? বা আরে দারুণ দারুণ গান, রামায়ণ তো গান। হ্যাঁ, আদিকবি বাল্মীকি প্রথম যেটি করলেন সেটি তো গান। হ্যাঁ, রামায়ণ গান, গীতা গান, গীতা শব্দটা গীত দিয়ে শুরু, ওটা গান। তো সব রকমের সঙ্গীত, যেটা আমরা রামায়ণ মহাভারত এবং হরিবংশে প্রচুর জায়গায় সঙ্গীতের অনেক রকম রেফারেন্স আছে, সঙ্গীত পাচ্ছি, নৃত্যের বিরাট জায়গা পাচ্ছি। আমি নিজে ভরতনাট্যম ডান্সার, সুতরাং ওটা আমাকে ভীষণ আকর্ষণ করে। ভারতের নাট্যশাস্ত্রের থেকে তুলনা করে সেগুলো কোথায় কোথায় আমরা রামায়ণ মহাভারতে গিয়ে রেফারেন্স পাচ্ছি সেটা নিয়ে আলোচনা করেছি। যুদ্ধে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার হতো সেটা মানে চিন্তা করা যায় না, যুদ্ধের কনসেপ্টটা অন্যরকম ছিল, সেখানে প্রচুর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার হতো। বাদ্যযন্ত্র নিয়ে একটা চ্যাপ্টার হয়ে গেছে। বিজয়াদি দারুণ একটা চ্যাপ্টার করেছেন ম্যাজিক ইন রামায়ণ অ্যান্ড মহাভারত, প্রচুর ম্যাজিক্যাল পারফরমেন্সের জায়গা আছে, সেটাও তো একটা পারফর্মিং আর্ট। সুতরাং খুব ভালো লাগবে এটা যখন বই হয়ে বেরোবে, মানুষ খুব এনজয় করবেন এটা পড়তে। এক্সিলেন্ট। এই যে আপনি, আপনার কাছে ধর্ম মানে কি? হাউ ডু ইউ ডিফাইন রিলিজিয়ন? সমাজে চলতে গেলে যে পথটা দরকার, যে পথটা ধরতে হবে, সেটা
ব্যাস। অনবরত শুভঙ্কর আমার সহকর্মী পিসিআর থেকে বলছেন যে দর্শকরা টেলিফোন করে আপনার কাছ থেকে কিছু একটা শুনতে চাইছেন, মানে কথা তাদের ভালো লাগছে, কিন্তু আপনি যা করেন নিয়মিত ভাবে তা যদি একটু শোনান। এই তো, আমি তো প্রস্তুত হয়ে আসিনি। একটা কিছু, এক লাইন। ওকে, গীতার একটা ধ্যান মন্ত্র বলি। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতা स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थितं तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। অসাধারণ, অসাধারণ। আপনি মানে আপনাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আপনাকে তার দলে কোথাও টিকিট দেওয়ার জন্য বলেন, আপনি রাজি হবেন? কখনো না। রাজনীতি ভালো লাগে? একটুও না। কেন? আমি বুঝি না। আপনি তো ভীষণ পপুলার, মানে এখন তো আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে দাঁড়ালেই জিতে যেতে এই পারেন। ব্যাপারে আমি খুব স্বার্থপর, কারণ আমি ঠিক যে পথে চলতে চাই সেই পথে আমি চলি, কেউ আমাকে পথ থেকে বিচ্যুত করতে পারবে না। আপনি শেষ কবে কেঁদেছেন? কেঁদেছি? ওমা, কাঁদতে ভালো লাগে তো। কাঁদার মধ্যে কিন্তু একটা ভীষণ মানবিকতা আছে। কাঁদা তো শুধু দুঃখে হয় না ভাই, আনন্দে হয়, অনেক রকম ইমোশনে হয়, ভালোবাসায় হয়। এটা তো মানে দি ব্যুরোক্রেটিক পার্ট অফ দি রিপ্লাই, কিন্তু কে বলেছে শেষ কবে কেঁদেছেন? আমার বাড়িতে দুর্গাপুজো আসুন দেখতে, আপনি নবমী থেকে কাঁদবেন। কি যে ভালো লাগে। আগে তো ভেবেছিলাম মূর্তি পুজো করবো না কখনো, সেই যে 66 পল্লী আমাদের দিয়ে মূর্তি পুজো বসিয়ে দিল, এখন এত ভালো লাগে দুর্গাপুজো করতে, কালী পুজো করতে। কান্নাটা জানেন তো একটা স্বতঃপ্রণোদিত ভাবে আসে। আমি কাঁদতে খুব ভালোবাসি। দু তিনটি ইমাজিনারি কোয়েশ্চেন্স, মানে এগুলো কোনোদিন নাও হতে পারে, আবার হয়েও যেতে পারে, কে বলতে পারে। একটি বড় মাঠ, সেখানে একটি মঞ্চ করা, গ্রামীণ মঞ্চ ধরে নিন, কিন্তু হাজার হাজার মেয়েরা এসছেন আপনাকে শুনতে। আপনি মঞ্চে উঠেছেন, কোনো রাজনৈতিক নেতা নেত্রী নেই, কিচ্ছু নেই, শুধু আপনিই কথা বলবেন তাদের জন্য। কিন্তু হ্যাঁ, খুব বেশি কিছু বলতে পারবেন না, সময়সীমা খুব কম। মূলত আপনি তাদেরকে কি বলবেন? সহজ কোনো কবিতা যেটা খুব চট করে তাদের মনের মধ্যে যাবে, সহজিয়া কবিতা। পারফর্মিং আর্টের মধ্যে একটা ওই যে কানেক্ট কথাটা বলছিলাম না, মানুষের উপলব্ধির মধ্যে, মানুষের ভালোবাসার মধ্যে একটা স্পর্শ পারফর্মিং আর্ট করে দিতে পারে। আমি সেই স্পর্শটা খুঁজে বেড়াই রোজ যখন আমি পারফর্ম করি। আপনার দিদার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে মেট্রোতে, আপনি কি বলবেন? ঠাকুমার সঙ্গে? ও মা গো, প্রায় রোজই দেখা হয়। মননে কি বলেন? কত কিছু বলি। এই বইটা পড়েছি, এই দেখেছো তুমি থাকলে এই বইটা নিয়ে কতটা আলোচনা করতাম। কারণ বুক রিভিউ তো আমরা দুজনে মিলে করতাম না। এবং উনি ছিলেন রামায়ণ মহাভারত পুরাণের একটা এনসাইক্লোপিডিয়া। ইংলিশটা তার কাছে শিখেছি ডেফিনেটলি, কিন্তু শি ওয়াজ সো ভাস্টলি রেড। আমাদের বই উল্টাতে হতো না, কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতাম যে এই ব্যাপারটা যেন কোথায় কোথায় আছে, উনি বলে দিতেন মহাভারতের কোন পর্বে কে ওই কথাটা বলেছে। সো এরকম কথা ঠাকুমার সাথে আমি প্রায় রোজই বলি। আপনাকে দুটো অপশন দেব, যে কোনো একটা বাঁচতে হবে। কোথাও গিয়ে আপনি
টিপিক্যাল আইএএস আইপিএস দের মতো হতে পারবেন না যে না এটা না এমন না তেমন এইসব বলা চলবে না। শর্ত একটাই, যে কোনো একটা বেছে নিতে হবে। ওকে। ফুল না ফল? ফুল। সৌমিত্র না উত্তম? বাবা সৌমিত্র। মাছ কেন না, জানেন? আমি ফেলুদা ভক্ত। আচ্ছা, মাছ না মাংস? আমি যে নিরামিষ খাই, অনেক দিন ছেড়ে দিয়েছি। সমুদ্র না পাহাড়? পাহাড় খুব ভালো লাগে, বেশি ভালো লাগে, কিন্তু আমরা পাহাড় ভেঙে ভেঙে এমন সভ্যতা গড়ে তুলেছি, পাহাড়কে কষ্ট দিয়ে ফেলছি বড্ড, তাতে আমি খুব দুঃখ পাচ্ছি। বিকেলের আলো না রাতের আধার? রাতটা বেশি ভালো লাগে। সূর্য না চাঁদ? চাঁদ। ঠাকুমা না মা? এইটা খুব কঠিন। তাও চট করে যেটা হয়তো মাথায় চট আসছে। করে ঠাকুমাই বলবো। বাবা না মা? বাবা আমার আধ্যাত্মিকতার অনেক বেশি পথ দেখিয়েছেন, সেদিক থেকে বাবা। আমি না আমরা? আমরা? গীতা না উপনিষদ? উপনিষদ। ধর্ম না ধার্মিক? ধর্ম। প্রথম প্রেম না স্বামী? প্রথম প্রেম না স্বামী? কি অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, আমার স্বামী বলবো। ক্লাসে ফার্স্ট না মঞ্চে দাপিয়ে অভিনয়? অবশ্যই অভিনয়, কি হবে ফার্স্ট হয়ে? নদীর জল না জমে থাকা বালি? জল জল। শান্তিনিকেতনের বর্ষা না বসন্ত? বর্ষা। ঘুম না জেগে থাকা? জেগে থাকার অনেক রকম মানে আছে, জেগে থাকাই থাক। কপালে চুমু না হাতে লেখা চিঠি? চিঠি। রাতে একা কাঁদা না লোক দেখানো হাসি? অবশ্যই কাঁদা, আমার কান্না ভালো লাগে। আলপনা না ফটোগ্রাফ? আলপনা। দূরত্ব না কাছাকাছি? দূরত্বটা খুব সুন্দর, আচ্ছা কাছাকাছি হোক। লজ্জা না ভয়? ভয় পাই আজকাল। চোখে কাজল না কপালে টিপ? দুটোই আমার ভীষণ প্রিয়। একটা। কাজল বলবো। রবীন্দ্রনাথের গান না কবিতা? গান। আমার সুর খুব ভালো লাগে। রবীন্দ্রনাথের দুটো লাইন শোনাবেন, কবিতায় হোক নিজের মতো করে, আপনার যে ভালো লাগে তা দিয়ে শেষ হবে অনুষ্ঠান। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই করে। আপনি ভীষণ ভালো থাকুন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমি কিন্তু খুব মজা পেলাম, ভীষণ আনন্দ লাগছে। আরেকবার এলে আমরা চাইবো যে আপনি আসুন এবং আমরা আরো 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 কথা শুনি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ হবে। আপনারা যারা এই আয়োজনে ছিলেন, কোথাও না কোথাও গিয়ে এই আয়োজন যদি আপনাদের এতটাও মন পাল্টাতে সাহায্য করে, আমরা নিজেদের ধন্য মনে করব। টিভি24 আপনাদের প্রত্যেককে এই বলে আজকের এই আয়োজন শেষ করতে চায়। আগামীকালকের সকাল ভালো হোক, সুন্দর হোক, সতেজ হোক। শুভরাত্রি।